জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যতই করুক ষড়যন্ত্র, তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা, থাকছে প্রতিবেদনে। বঙ্গবন্ধুর জন্মদিনে জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ, থাকছে প্রতিবেদনে। সংসদে জামায়াতের পরাজয়, এনসিপির বেহাল দশা, এবার কি হবে, থাকছে প্রতিবেদনে। তারেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, কি বলছে জামায়াত, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যতই করুক ষড়যন্ত্র, তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় রাজনীতির দৃশ্যপট বদলে যাওয়ায় সেই বহুচর্চিত প্রশ্ন ঘুরতে শুরু করেছে। আওয়ামী লীগ সুপ্রিমো কি দেশে ফিরতে চলেছেন? তারেক রহমান কি তার ঘরওয়াপসির ব্যবস্থা করছেন? হাসিনা কিন্তু দিল্লিতে থাকাকালীন একাধিকবার বলেছেন তিনি দেশে ফিরতে চান, ফিরতে তিনি বদ্ধপরিকর। সেই সময় বাংলাদেশে তদারকি সরকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই রায় মাথায় নিয়ে তিনি দেশে ফেরেন কিনা সেই প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ নয়। তবে বিএনপি ক্ষমতায় আসায় বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। কিছুদিন আগে তারেক রহমানকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলেননি। যদিও তার এই বার্তা থেকে নানা মহলে গুঞ্জন ওঠে তারেক এবং বিএনপি নেতৃত্ব চাইছে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক আওয়ামী লীগ। ভোটের ফল ঘোষণার পর কয়েকটি বিষয় কিন্তু চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দফতর একের পর এক খুলতে শুরু করে। কোনো কোনো প্রান্ত থেকে অবশ্য বাধা দেওয়ার খবর এসেছিল। বাধা এসেছিল প্রশাসনের তরফে। তারেক সরকারের তরফ থেকে প্রশাসনকে এই বার্তা দেওয়া হয় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সরকার দমন-পীড়ন নীতি সমর্থন করে না। যেটা আরও বেশি করে সকলের নজর কেড়ে নিয়েছে তা হল সংসদে তারেক রহমানের ভাষণ। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। এখানেই শেষ নয়। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শের একটি দেওয়াল ছিল। এই বক্তব্য সেই দেওয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গবন্ধুর এমন অবদানের কথা স্মরণ এবং তার অবদানকে স্বীকৃতি সাম্প্রতিক অতীতে কেন কোনো কালেই হয়নি। বিএনপি স্বীকার করে না মুক্তিযুদ্ধে শেখ মুজিবের আত্মত্যাগের কথা। তাদের মতে মুক্তিযুদ্ধে সবথেকে বেশি অবদান রয়েছে জিয়াউর রহমানের। অনেকে মনে করছেন তারেক রহমান এখন আর সেই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে চাইছেন। তারেকের বক্তব্যকে অনেকে জাতীয় ঐক্য গঠনের একটি প্রয়াস হিসেবে দেখতে চাইছেন। তারা এটিকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। সংসদে দাঁড়িয়ে একটি দলের প্রধানমন্ত্রী সম্পূর্ণ ভিন্ন ধারার রাজনৈতিক দলের একজন অবিংশবাদী নেতার প্রশংসা করছেন। সেটা বলা যেতে পারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এদিকে আবার বেগম জিয়ার মৃত্যুর পর হাসিনা কিন্তু শোক প্রকাশ করেছিলেন। জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে হাসিনা বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। সেই সময় থেকেই গুঞ্জন তৈরি হয় হাসিনা দেশে ফিরছেন, শুধু সময়ের অপেক্ষা।
বঙ্গবন্ধুর জন্মদিনে জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন শেখ হাসিনা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ই মার্চ উদযাপিত এই দিনটি ঘিরে জাতির ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক চেতনার বিষয়গুলো উঠে আসে তার বক্তব্যে। বার্তার শুরুতেই শেখ হাসিনা গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি। তার নেতৃত্বেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তিনি আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্ব ছাড়া স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হতো না। শেখ হাসিনা তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি, বরং একটি জাতির আত্মপরিচয় গড়ে তুলেছিলেন। তার চিন্তা চেতনা ছিল গণতন্ত্র, সমতা, মানবাধিকার এবং অসাম্প্রদায়িকতার ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্র গঠন করা। এই আদর্শই আজকের বাংলাদেশ গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে বঙ্গবন্ধু যে সাহসিকতা ও দূরদর্শিতা দেখিয়েছিলেন তা বিশ্ব ইতিহাসে বিরল। অল্প সময়ের মধ্যেই তিনি একটি সংবিধান প্রণয়ন করেন, যা জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে। শেখ হাসিনা বলেন, আমাদের দায়িত্ব সেই সংবিধানের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া। বর্তমান প্রজন্মের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তরুণদের উচিত বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়া। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মই গড়ে তুলবে ভবিষ্যতের বাংলাদেশ। তাদের মধ্যে দেশপ্রেম, সততা এবং দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। এছাড়া তিনি দেশের উন্নয়ন অগ্রগতির কথাও তুলে ধরেন। তার মতে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইতিমধ্যেই অনেক দূরে গিয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি সবকিছুই সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ। এই দিনে জাতীয় ঐক্যের ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বিভেদ নয়, ঐক্যই আমাদের শক্তি। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীলতা ও গঠনমূলক রাজনীতির আহ্বান জানান। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল এবং নানা কর্মসূচির আয়োজন করা হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তায় শেখ হাসিনা একদিকে যেমন বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বিশেষ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয়গুলোকে সামনে এনে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিনটি ঘিরে ব্যাপক আলোচনা দেখা গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট ও বার্তা দিয়েছেন। তরুণ প্রজন্মের মধ্যেও এই দিনটির তাৎপর্য নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে শেখ হাসিনার এই বার্তা শুধু একটি আনুষ্ঠানিক বক্তব্য নয়, বরং এটি দেশের জন্য একটি দিক নির্দেশনামূলক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে যেমন অতীতের গৌরবময় ইতিহাসের স্মরণ রয়েছে, তেমনি রয়েছে ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট লক্ষ্য, একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। এই দিনটি প্রতি বছরই জাতিকে নতুন করে অনুপ্রাণিত করে, আর শেখ হাসিনার এই বার্তা সেই অনুপ্রেরণাকে আরও শক্তিশালী করেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ। ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করতে পারেনি। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে ভারতে আশ্রয় রয়েছেন। তিনি নাইদিল্লিতে রয়েছেন, কিন্তু ভারতের কোথায় রয়েছেন তা কেউ জানে না। ভারতে বসে শেখ হাসিনা একের পর এক দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়ে গেছেন। শেখ হাসিনায় লেছিলেন, নো ভোট, নো ভোট। আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ ঢাকাতেও রয়েছেন। ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। বহু ঘটনা, বহু প্রতীক্ষার পর বাংলাদেশে হয় নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমান রেকর্ড সংখ্যক ভোটে জিতে ক্ষমতায় আসেন। তারেক ক্ষমতায় আসার পর সাংবাদিকদের বৈঠকে তারেককে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? তারেক রহমান বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ হয়ে থাকবে সেটার পক্ষে নয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে? তাদের দলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা উঠে যাবে? আজকের আলোচনা সেই বিষয়ে করব। সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার পথে থাকা আওয়ামী লীগ ঘুঁটি সাজাচ্ছে। আওয়ামী লীগকে আটকাতে বিএনপি এবং জামাতের দল একাধিক পদক্ষেপ করছে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বাংলাদেশের বর্তমান দুটি দল গুরুত্ব দিচ্ছে? কারণ আওয়ামী লীগের দল অংশগ্রহণ করতে না পারায় তারা স্থানীয় নির্বাচনের মাধ্যম দিয়ে খুব সহজেই এন্ট্রি নিতে পারে। সেই কারণে বিএনপি এবং জামাতের মাথা ব্যথার কারণ। এদিকে আওয়ামী লীগের মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কী উদ্যোগ নিয়েছে চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি, এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই ফেরার জন্য উল্লেখ করেছেন। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলো নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে অংশগ্রহণ করতে হবে। অনেক নেতাকর্মীরাই আছেন কারাগারে রয়েছে, তাদেরকে আগে জামিনের বিষয়ে জোর দিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। ফেব্রুয়ারি মাসে কয়েকটি জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 17টি পদের মধ্যে 7টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। যদিও সভাপতি পদে বিএনপি সমর্থিত এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হেরে গিয়েছেন। 26 জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতিসহ 10টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয়ী হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে 8টি ও চাঁপাইনবাবগঞ্জে 6টি পদে জয় পেয়েছে। এক সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদের পর থেকেই নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রস্তুতি নিয়েছেন সেইভাবে কাজ করবেন। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি অঙ্গ সংগঠন ও মাঠ পর্যায়ে নানা প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। দলটির চিহ্নিত এবং গুরুত্বপূর্ণ অনেক স্থানীয় নেতা হয়তো হয়রানির ভয়ে নির্বাচনে অংশ নেবেন না। স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় ব্যক্তি আছেন যারা নিজ দলের শাসন আমলে সুযোগ পাননি। তারা হয়তো এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী রাজনীতিতে প্রবেশের সুযোগ পাবে, এটা ঠিক। তবে জাতীয়ভাবে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তন হবে কিনা তা বলা মুশকিল, কারণ তাদের পুরো নেতৃত্ব আত্মগোপনে। সংসদে জামায়াতের পরাজয়, এনসিপির বেহাল দশা। এবার কি হবে? সংসদে জামায়াত এবং এনসিপির অবস্থা দেখে সেটাই মনে হচ্ছে। নিচু ক্লাসের ছেলেমেয়েরা যে আচরণ করে, এই দুই দলের সংসদ সদস্য ঠিক সেটাই করেছে। জামায়াত এবং এনসিপি সংসদে কি করেছে সে বিষয়ে যাওয়ার আগে একবারের জন্য টাইম মেশিনে চেপে যাওয়া যাক ফেলে আসা সেই সব দিনে। নিচু ক্লাসের ছেলেমেয়েরা দাদামণি বা দিদিমণিকে দেখলেই হাত তোলে, চিৎকার করে বলে, স্যার স্যার স্যার। লাগাতার এই তারস্বরে স্যার কখনো মেজাজ হারিয়ে ফেলেন, কখনো সেই হাত তোলা ছেলে বা মেয়েকে চুপ করে বেঞ্চে বসতে বলেন। সংসদে জামায়াত নেতা শফিকুর রহমান আচমকা নিজের বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন, জানান তিনি কিছু বলতে চান। শফিকুর রহমান ভুলে দিয়েছিলেন যে এটা ক্লাসরুম নয়, এটা সংসদ। তাই সংসদে কিছু বলতে গেলে আগাম নোটিশ দিতে হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সংসদের কার্যপ্রণালী নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা না থাকার ফলেই জামায়াত নেতা এই কাণ্ডটি করেছে। সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে জামায়াত একটি বৈঠক করে, পৃথকভাবে বৈঠক করেছিল এনসিপিও। মূলত সংসদে দলের রণকৌশল কী হবে তা নির্ধারণ করতেই এই দুই দলের বৈঠক। বিরোধী শিবিরকে নিয়েও যে বৈঠক হয়েছে তারও একই উদ্দেশ্য ছিল। কিন্তু বৈঠকের নিট ফল যে হাতে রইল পেন্সিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া সংসদে তারা যে আচরণ করেছে সেই আচরণই বলে দিচ্ছে জামায়াত এবং এনসিপির হাতে পেন্সিল ছাড়া হাতে আর কিছুই রইল না। জামায়াত এবং এনসিপি সংসদে ঠিক কী করেছে এবার তা নিয়ে দুচার কথা। সংসদ অধিবেশনের প্রথম দিনের দৃশ্যপট থেকে একটা অনুমান সকলেই করেছিলেন যে জামায়াত বা এনসিপি একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে ব্যর্থ হবে।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা সংসদকে বিক্ষোভের মঞ্চ করে তোলেন। দুই দল সহ বিরোধী দলের নেতাদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেখানে সব জ্বালামূলি স্লোগান। আর জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সময় মূলত এই দুই বিরোধী দলের সদস্যরা তাদের আসনে বসেছিলেন। জাতীয় সঙ্গীত শুরু হওয়ার হল উঠে দাঁড়ানোটাই যে দস্তুর, সেটা তারা ভুলে গিয়েছিলেন। সে কারণে বলা হচ্ছে বিসমিল্লাই গলদ। পড়াশোনা না করে ক্লাসে গেলে ছাত্র বা ছাত্রীরা যে আচরণ করে, জামায়াত এবং এনসিপি ঠিক সেটাই করেছে। তাদের দাবিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ যে কোনো পাত্তা দেবেন না, সেটা বুঝতে পেরে জামায়াত এবং এনসিপি সদস্যরা সংসদ বয়কট করে। বয়কট করলে তাদের হাতে পেন্সিল ছাড়া আর কিছুই থাকবে, সেটা তারা বুঝতে পারলে হয়তো সংসদ বয়কট করতেন না। নির্বাচনের পর জামায়াত তাদের সংসদ সদস্যের জন্য একটি কর্মশালার আয়োজন করে। উদ্দেশ্য ছিল সংসদে কী ধরনের আচার আচরণ করতে হবে তার একটা প্রাথমিক ধারণা তৈরি করা। কিন্তু কর্মশালা করে যে লাভ কিছু হয়নি, সংসদে তাদের আচার আচরণ দেখে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টা অনেকটা এরকম বলা যেতে পারে, যে জীবনে একদিনের জন্য হারমোনিয়াম বাজায়নি, তাকে কোনো সাংস্কৃতিক মঞ্চে তুলে যদি গান গাইতে বলা হয়, সে কি গান গাইতে পারবে? কিংবা গালি ক্রিকেটের অভিজ্ঞতা নেই এমন একজনকে ২২ গজে নামিয়ে দিলে যা হওয়ার, সংসদে জামায়াত এবং এনসিপির সেটাই হয়েছে। সালাহুদ্দিন আহমেদ একজন পোড়া খাওয়া নেতা। তার উপস্থিতিতে সংসদে কিছু বলার ধৃষ্টতা যে মূর্খামি, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। দৈনিক কার্যাবলীর বাইরে জনগুরুত্বপূর্ণ কিছু বলতে গেলে সংবিধানের ৬২ নম্বর ধারা অনুসারে আগাম নোটিশ দিতে হয়। স্পিকার সেই নোটিশ দেখে সংশ্লিষ্ট সদস্যকে বলার জন্য সময় বরাদ্দ করেন। সংসদের কাজ চলাকালীন এভাবে হাত তুলে স্যার আমি কিছু বলতে চাই যে বলা যায় না, সেটা জামায়াত নেতা শফিকুর রহমান কিংবা এনসিপি নেতা হাসনাতকে কে বোঝাবে? জটায়ু বেঁচে থাকলে নির্ঘাত বলতেন, আপনাকে তো রীতিমতো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। তারেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি বলছে জামায়াত? তারেক রহমানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের খবরকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, যার মধ্যে উল্লেখযোগ্য অবস্থান এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। রাজনৈতিক সূত্রে জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে চলমান বা সম্ভাব্য মামলাগুলোকে সামনে রেখে আইনগত প্রক্রিয়া জোরদারের আলোচনা চলছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে রাজনৈতিক মহলে এটি নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর নেতারা এ প্রসঙ্গে সতর্ক ও পরিমিত প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির একাধিক নেতা বলেছেন, তারা আইনের শাসনে বিশ্বাসী এবং যে কোনো অভিযোগ বা মামলার ক্ষেত্রে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তাদের মতে আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু তা যেন কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়। জামায়াত নেতারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি সংবেদনশীল। তাই এমন কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা অবশ্যই ন্যায়বিচার, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে করতে হবে। অন্যথায় এটি রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে। দলটির নেতাদের দাবি, তারেক রহমান দীর্ঘদিন ধরেই সরকারের টার্গেট এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের আলোচনা নতুন কিছু নয়। তারা মনে করছেন এটি বিরোধী রাজনীতিকে দুর্বল করার একটি কৌশল। জামায়াতের ভেতরে এ বিষয়টি নিয়ে কৌশলগত আলোচনা চলছে বলেও জানা গেছে। বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা ও যুগপথ আন্দোলনের প্রেক্ষাপটে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দলটির একটি অংশ মনে করছে, এই ধরনের ইস্যুতে সরাসরি অবস্থান নেওয়ার আগে রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করা প্রয়োজন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কোনো প্রতিক্রিয়া না এলেও দলটির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তাদের মতে যদি কোনো অপরাধের প্রমাণ থাকে, তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হওয়াই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানকে ঘিরে যে কোনো আইনি পদক্ষেপ দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিরোধী জোটের ভেতরে সম্পর্ক, আন্দোলনের কৌশল এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবকিছুই এর সঙ্গে জড়িত। এছাড়া এই ইস্যুতে জনমত বিভক্ত হয়ে পড়েছে। একদিকে কেউ আইনের প্রয়োগকে সমর্থন করছেন, অন্যদিকে কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখছেন।
সব মিলিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ এবং সে বিষয়ে জামায়াতের সতর্ক অবস্থান দেশের রাজনীতিতে নতুন করে ভারসাম্য ও কৌশলগত হিসাব নিকাশ তৈরি করেছে। পরিস্থিতি কোন দিকে এগোয় সেটি এখন পর্যবেক্ষণের বিষয়।